নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের লোকেদের হালচাল দেখে না আমার মাঝে মাঝে মনে হয় আমি পাগলাগারদ থেকে একবার ঘুরে আসি। এই যে আপনাদের টাকলা ফুয়াদ, তিনি স্বপ্ন দেখেন কাশিমপুর কারাগারে শেখ হাসিনার ফাঁসি হচ্ছে। তিনি নিজেকে ব্যারিস্টার হিসেবে করেন। আবার তিনি এও একটা বক্তৃতা ছেড়েছেন যে রয়টার্স নাকি বট বাহিনী। তো আমি এর কথাবার্তা শুনে আমি ভাবলাম, না হয় ও পাগল হয়েছে আর নইলে পরে আমি পাগল হয়েছি। তার বাংলাদেশের কথা তো সরকারের কথা ছেড়েই দিলাম, সাধারণ মানুষ নয় জানলো না। এই বাংলাদেশে প্রত্যার্পণ চুক্তি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, অথচ সরকারের ঘরেই কিন্তু প্রত্যার্পণ চুক্তি রয়েছে। পুরোটা পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। অনুচ্ছেদ 13A/1 এটা দেখে নিন। ওখানে পরিষ্কার করে লেখা আছে, যদি বাংলাদেশ বা ভারতে কোনো কনভিক্টেড আসামি অন্য দেশে পালিয়ে যায় এবং সেই কনভিক্টেড আসামিকে যদি ফেরত পাঠাতে চায় তাহলে পাঠাতে পারে। 2 অনুচ্ছেদ 13(1)(2) যেটা 2তে লেখা আছে যে সেক্ষেত্রে কি করতে হবে, মামলার সমস্ত ডকুমেন্ট এবং সেই যে তার মামলা কিভাবে করা হয়েছে সেই তার সমস্ত ডকুমেন্ট সেই দেশকে দিতে হবে, হয় ভারত, যার কাছে প্রত্যর্পণ চাইছে, হয় ভারত নয় বাংলাদেশ, তাকে দিতে হবে। এবার 3 নম্বর চুক্তির ধারায় আছে, সাবক্লজে ধারা আছে, তাতে রয়েছে যদি সেই সংশ্লিষ্ট দেশ যদি মনে করে যে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে না বা তার মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এরম যদি নিশ্চয়তা পাওয়া যায়, তাহলেই একমাত্র বন্দি বিনিময় হতে পারে। তবে প্রথম শর্ত, তাকে অপরাধী হতে হবে সরকারের বিচারে এবং বিচার প্রক্রিয়ার সমস্ত কাগজপত্র দিতে হবে। এবার আপনারা আমায় বলুন, শেখ হাসিনা এদেশে এসছেন কে দিয়ে গেছে? দিয়ে গেছে সেনাবাহিনী প্রথমে হেলিকপ্টারে করে, তারপরে বিমানে করে হিন্ডন এয়ারবেসে দিয়ে গেলেন। তখন তিনি প্রধানমন্ত্রীর মর্যাদাতেই তাহলে এখানে তিনি আছেন। এটা আমি প্রথম বলেছিলাম যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে, প্রথম আমি কিন্তু ব্রেক করেছিলাম এটা। তারপরে জানা গেল সবাই লিখলো সর্বদল বৈঠক। আর একটা সর্বদল বৈঠক হতে পারে, আমি যেটা বলছিলাম ফেরার ব্যাপারে তো আর সর্বদল বৈঠক তো দরকার নেই, আর একটা সর্বদল বৈঠক হতে পারে। বাংলাদেশের কি কলাকীর্তির কথা আমি ছেড়ে দিলাম, এরা সাধারণ মানুষ টু সরকার সব হচ্ছে গয়াকা দন্তের 9 হস্য। হয় আমায় পাগলখানায় যেতে হবে আর নইলে তাদেরকে পাগলখানায় যেতে হবে, দুজনের একটা, মধ্যিখানের কিছু নয়। তো এই যে এত দেশের ছোটাছুটি, সারা বিশ্ব ঘুরে ফেললেন আমাদের নরেন্দ্র মোদী, কি জন্য? একটা সলিডারিটি দেওয়ার জন্য। যদি ভারত কোনো রকম পাকিস্তান বা বাংলাদেশে কোনো রকম তাদের মিসঅ্যাডভেঞ্চারের জন্য যদি একটা অ্যাকশন নেয়, তাহলে ইউরোপিয়ান দেশগুলো যাতে ভারতের পাশে থাকে এবং লাতিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে। তিনি কোথায় কোথায় গেছেন এবার খোঁজ নিন আপনারা। তিনি যে 12 দিনের সফর করলেন, কোথায় কোথায় গেছেন।
এবার ধরুন আমি আসি আর একটা এর কথায়, মানে ওই আর সর্বদলীয় বৈঠকের কথায়। তিনি যাচ্ছেন, তাতে সর্বদলীয় বৈঠকের ব্যাপার নেই, তিনি তার দেশে ফিরে যাচ্ছেন, সর্বদলীয় বৈঠকের দেখার কথা নেই। এখন যদি তিনি দেখেন যে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি তো আর ধাক্কা মেরে ভেঙে ঢুকবে না, আর ভারতবর্ষ সেভাবে ছাড়বেও না। পরিষ্কার কথা, সেভাবে ছাড়বে না। ভারতবর্ষ তার নিরাপত্তা নিশ্চিত করে তবে ছাড়বে। তা ভারতবর্ষ মোটামুটি ভেতরে ভেতরে কাজ করছে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, এর জবাব আপনারা দেবেন। শেখ হাসিনা আমাদের দেশে এখনো প্রধানমন্ত্রী মর্যাদায়, এবং আমরা তাকে ম্যাডাম প্রাইম মিনিস্টার বলি, এবং সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে রেখে দিয়েছে। তার পেছনে মাসে আমাদের খরচা হয় 35 কোটি টাকা, সমস্ত খরচ নিয়ে, তার স্টাফ, তাদের বেতন, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার সমস্ত চিকিৎসা ফিকিৎসা সমস্ত কিছু নিয়ে মাসে 35 কোটি টাকা আমাদের খরচা হয়। আমি খরচার কথা বলছি না, আমি বলছি একটা প্রধানমন্ত্রীর যে খরচ হয় প্রতিদিন, আমাদের প্রধানমন্ত্রী হয়তো তার থেকে একটু বেশি, তার স্টাফ বেশি, তার খরচা একটু বেশি, আর শেখ হাসিনার স্টাফ কম, তার খরচা কম। যদি 3 গুণ স্টাফ হয় তাহলে নরেন্দ্র মোদীর মতোই হয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী যা খান তা সেই একই খাবার তো তিনি খান, কেউ তো আর বেশি কম খাওয়ার ব্যাপার নেই, দুজনেরই বয়স হয়েছে। তো এখন তিনি যদি, এটা আমার কথা, মানে আমি বলছি এটা হাইপোথেটিক্যালি, যে তিনি যদি মনে করেন যে আমি তো বাংলাদেশে ঢুকতে পারছি না, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষকে একটা চিঠি দিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমাকে মৌলবাদী দল এবং তার সঙ্গে মিলিত হয়েছে একটি রাজনৈতিক দল, দুজনে মিলে আমাকে সরকার থেকে উচ্ছেদ করেছে, সেনাবাহিনী কোনো মতে আমাকে এখানে রেখে দিয়ে গেছে। 1971 সালে আপনারা আমার বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ ভারত স্বাধীন করে দিয়েছিল। 2024-এ আবার পরাধীন হয়ে গেছে। আমাকে আমার স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে দিন। 10 লাইনের একটি চিঠি যেই দিয়ে দেন, ভারত তো ওঁত পেতে বসে আছে। এই যে মোদিজি বিশ্ব ভ্রমণ করছে, সেটা কি জন্য? সেটা করছেন এই জন্য যে যদি পাকিস্তান এবং বাংলাদেশের ওপরে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ভারতবর্ষ দেখায়, তাহলে অ্যাটলিস্ট ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, আপনার ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলো যাতে ভারতবর্ষের পাশে থাকে। ইন্ডিয়া, চায়না, রাশিয়া তো আছেই, ছেড়ে দিন, আমাদের পেছনের দেশগুলো আমাদের সঙ্গে আছে, ভিয়েতনাম থেকে ফিলিপিন্স অব্দি সমস্ত আমাদের সঙ্গে রয়েছে। সেদিনকে তো ইন্দোনেশিয়া গেছিলেন, দেখলেন তো আমাদের প্রধানমন্ত্রী কি সম্মান পেলেন। তো যাই হোক, তখন তো পালে বাঘ পড়ার মতো অবস্থা হয় মশাই। তখন এই সরকার, আমি কালকে বলছিলাম না, আজকে আমি বলবো যে যদি একান্তই কিছু ঢুকতে না দেয় তাহলে পরে কি হতে পারে। যদি আপোষে মীমাংসা হচ্ছে সব থেকে ভালো, ভারত আপোষে মীমাংসা করতে চাইছে। আপোষে মীমাংসা কিন্তু 71 সালেও করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী, ভুট্টো কিন্তু মীমাংসার মধ্যে যাননি।
ইয়াহিয়া খানের নির্দেশে আর ভুট্টোর উস্কানিতে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। 13 দিনের যুদ্ধে সব ফয়সালা হয়ে গেল। 93,000-এর প্যান্ট খুলে রোদে শুকিয়ে দিল ভারত। এবার তো একেবারে প্যান্ট তো খুলবে না, প্যান্টের সঙ্গে আর যা যা আছে সব খুলে নেবে। তো এখন শুধু একটা চিঠির অপেক্ষা। আমি মনে প্রাণে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি চিঠি দিন। তার সঙ্গে যখন রাজনাথ সিং এবং যখন অজিত দোভালের কথা হয়েছিল, তখন তার দিকে চেয়ে অজিত দোভাল মুচকি হেসে বলেছিলেন, আপনি যা চাইবেন তাই হবে এবং আপনাকে আমরা সব জানিয়ে যাব। এবং প্রধানমন্ত্রীও নির্দেশ আছে তাকে সব জানিয়ে সমস্ত ব্যবস্থা করতে হবে। তার দেশ, তাকে অজান্তে রেখে কোনো কাজ যেন না করা হয়। অর্থাৎ তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীকে সস্থানে বসানোর জন্য ভারতবর্ষ যা যা করার তাই করবে। 71 সালে যা হয়েছিল, অত শক্তিশালী তো আপনাদের সেনাবাহিনী নয়। আর তারপরেও আপনারা আমাকে তো গুজববাজ বলেন, ছেড়ে দিন। এখন একেও বট বাহিনী বলতে শুরু করে দিয়েছে। এবার আপনারাও সবাই বট বাহিনী বলুন। রয়টার্সের ওই জন্য আমি কিন্তু প্রথমেই আমি গতকালকে একদম রয়টার্সের পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছিলাম। তার স্থাপনা কবে হয়েছিল, কি করেছিল, তার নাম কি, চেয়ারম্যান কি, তার অফিস কোথায় আছে, তার কদিন ধরে ইন্টারভিউ নিয়েছে, সব আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে বলছে বট বাহিনী। তো তারা তো আমাকে তো গুজববাজ বলবেই। এখন যদি একটা চিঠি একটা দিয়ে দেন উনি, আমি আপ্রাণ তো চাইছি ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনি একটা চিঠি কোনো রকমে ওনাকে সজ্ঞানে লিখিয়ে দিন, টু দ্য প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা চিঠি লিখে দিন, তাহলে খেল খতম, পয়সা হজম, ওয়াকার সমেত লম্বা লম্বা সমস্ত প্যান্টগুলো, জামাগুলো আর যা আছে সব করে লাগিয়ে দিয়ে সব হাতে হাত করা পরিয়ে সব নিয়ে চলে আসবে যুদ্ধবন্দী। এবার 2 বছর থাক এখানে। পাকিস্তানকে 4 বছর রাখা হয়েছিল, এখানে 2 বছর রাখবে। আর জামাত যত আছে ভেতরে সেগুলো আমাদের ওখানকার আছে না, দক্ষিণ দিনাজপুর থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ অব্দি, ওখানে যত আছে সেনাবাহিনী আমাদের সব সাইজ করে দেবে। যখন ঢুকবে তো 4 দিক দিয়ে ঢুকবে, কোন দিকে কে সামলাবে, কে সামলাবে? যাগিয়ে এখন হাসি মস্করার মধ্যে দিয়ে এটা আমি বলে দিলাম, কিন্তু মনে প্রাণে প্রার্থনা করুন উনি যে চিঠিটা দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এই টাকলা ফুয়াদের জন্য একটু প্রার্থনা করবেন যাতে মস্তিষ্কটা ঠিক থাকে। ধন্যবাদ।